এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকুলেটর ইংলিশ অনার্সের সাজেশনস দিয়ে দেবো এবং এই ভিডিওতে তোমাদের কিছু প্ল্যানিংও বলবো। যেহেতু পুজোর পরে এক্সাম, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কিছু প্ল্যানিং বলবো, যে প্ল্যানিংটা থ্রুতে তুমি যদি পড়ো তাহলে কিন্তু হচ্ছে কি তোমাকে পরীক্ষার সময় প্রবলেম ফেস করতে হবে না। ইউজুয়ালি কি হয়, টাইম দিয়েছে যেহেতু অনেক স্টুডেন্ট এটা মনে করেছে যে পুজোর পরে পরীক্ষা, তো সেক্ষেত্রে আমি কিন্তু পুজোর পরেই পড়বো, ওটার জন্য কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম ফেস করতে হতে পারে। তো সেক্ষেত্রে যে প্ল্যানিংগুলো বলবো সেটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে কোনো অসুবিধা হবে না। একটা জিনিস তোমাদের বলে দিই, সেকেন্ড সেমিস্টারে অনেকটা টাইম দিচ্ছে, দ্যাট মিনস থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু অনেকটা টাইম কম দেবে। ফোর্থ সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছে, তোমাদের যারা সিনিয়র, ওদেরকে কিন্তু একটা সেমিস্টার 4 মাসের মধ্যে নিয়েছে। তো 4 মাসের মধ্যে 3 মাসে ক্লাস প্লাস 1 মাস ক্লাস হয়েছে, তার মধ্যে হচ্ছে কি যে প্রজেক্ট জমা নেওয়া, তারপর হচ্ছে কি এটসেট্রা এটসেট্রা করতে করতে আরও 1 মাস 2 মাস খেয়ে গেছে এবং 4 মাস এক্সাম নিয়েছে। ঠিক তেমনই কিন্তু তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার করবে, ওরকম 3 থেকে 4 মাসের মতো এক্সাম নেবে। সেক্ষেত্রে তুমি যদি পুজোর মাঝখানে কোনো একটা পেপার একটুখানি এগিয়ে রাখতে পারো, তোমার কিন্তু অনেকটা সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু সেকেন্ড সেমিস্টারে তো প্রবলেম ফেস করবেই, যে তুমি পুজোর পরে বলে পড়ছো না, সেই কারণের জন্য ইভেন তো থার্ড সেমিস্টারে কিন্তু প্রবলেম ফেস করবে। ওই কারণের জন্য আমি তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের পড়ানো স্টার্ট করে দেবো ফিফথ সেপ্টেম্বর থেকে। তো কি যদি পড়তে চাও আমি তোমাদের ডিটেলসগুলো একটুখানি বলে দিই, একটুখানি দেখে নাও ডিটেলসটা। যে তোমাদের আমি টোটাল হচ্ছে কি 6টা পেপার পড়াবো। বেসিক্যালি তোমাদের থার্ড সেমিস্টারে টোটাল 7টা পেপার পড়তে হবে, আমি তোমাদের 6টা পেপার পড়াবো, মাইনরটা বাদে যে কটা পেপার আছে সব কটা পড়াবো। কী কী পেপার হচ্ছে, তোমাদের অনার্স হচ্ছে কি ডিএসসি 3 এবং ডিএসসি 4 এবং সেক 3 আছে, তাহলে অনার্সের 3টে পেপার আছে। এবং হচ্ছে কি যে কম্পালসারি হচ্ছে কি এইসি 3, ইএনভিএস এবং আইডিসি আছে, তিনটে 6টা। এই 6টা পেপার টোটাল হচ্ছে কি যে পড়াবো, ফিস হচ্ছে কি যে 450 মান্থলি। কেউ যদি মনে করো যে শুধু অনার্স পড়বো আমি, যে ডিএসসি 3, ডিএসসি 4 এবং সেক 3 শুধু ইংলিশ অনার্সের যে কটা পেপার আছে, মানে 3টে পেপার আছে ওইটা পেপার পড়বো, তাহলে কিন্তু ফিস নেওয়া হবে 350 মতো। এবং বাকি অ্যাডিশনাল 3টে পেপার পড়লে 100 টাকা একটু বেশি ফিস নেওয়া হবে। এবং তোমরা কী কী পাবে, 2 দিন করে আমি ক্লাস করাই উইকে, এবং প্রত্যেক কটা ক্লাস রেকর্ডেড এবং লাইভ ক্লাস তুমি পাবে। এবং হচ্ছে কি গুগল মিটে ক্লাস করানো হয়, ইবুক পাবে। ইবুকটা হচ্ছে কেউ দেয় না, ইবুক মিনস হচ্ছে কি যে তোমাদের যে কটা টেক্সট থাকবে, ঠিক আছে, তোমাদের যেমন এই সেকেন্ড সেমিস্টার অ্যাডাবি আছে, ড্রিম চিলড্রেন আছে, প্রত্যেকটা টেক্সটে কিন্তু বাংলা ভার্সন পেয়ে যাবে। তুমি লাইভ ক্লাস করতে পারলে না, রেকর্ডেড লিখে দেবে। ধরো রেকর্ডেড ক্লাস করতে ভালো লাগছে না, তুমি ইবুক পড়ে নেবে। ইবুকটা কিন্তু টোটাল গোটা পৃথিবীতে কেউ দেয় না, আমিই দিই। ফ্রি নোটস পেয়ে যাবে এবং সাজেশন কিন্তু 100% কমন থাকে। তুমি ইউজুয়ালি চ্যানেল চেক করলে বুঝতে পারবে ফোর্থ সেমিস্টারে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন কমন এসে। ইভেন সিলেবাস ডিসকাস করার সময় তোমাদের দেখেও দিয়েছি আমি, ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু কিছু প্রশ্ন একদম হুবাহু যে প্রশ্ন আমি রাখি নোটস বা সাজেশনের মধ্যে হুবাহু তোলে। এবং তোমাদের এই যে সেক 3 পেপারের এর আগের বারে যারা লাস্টবার পরীক্ষা দিয়ে সেক 3 পেপারে সিসিএফে, তোমাদের কিন্তু ইউটিউব কমিউনিটিতে সেক 3 পেপারে কেউ কমেন্ট দিতে পারেনি, 1% কমেন্ট আসেনি। বাট আমার যদি মক টেস্ট চেক করে দেখবে সেক 3 পেপারেও বলতে গেলে 100% কেমন ছিল। সেক্ষেত্রে তুমি কিন্তু থার্ড সেমিস্টারে পড়তে পারো। যারা পড়বে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি কিন্তু পুজোর মধ্যে, যেহেতু 5 সেপ্টেম্বর ক্লাস শুরু করছি, পুজোর মধ্যে কিন্তু ডিএসসি 3 অনেকটাই কিন্তু নর্মাল হচ্ছে কি শেষ করে দেবো। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। তো যারা পড়বে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। সো চলো এবার ডিএসসি 2 মানে সেকেন্ড সেমিস্টারে যায়। তোমাদের একটুখানি আবার মানে বলে দিই, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা অনেক হয়তো ভুলেও গেছো। তোমাদের কিন্তু এটা সেকশন 1-এর সিলেবাস। এটা হচ্ছে কি যে সেকশন 1-এর সিলেবাস। এই সেকশন 1-এ বেসিক্যালি তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন দেয়, একটা করতে হয়। 5 মার্কসেও 3টে প্রশ্ন দেয়, কিন্তু হচ্ছে কি যে একটা করতে হয়। তো বেসিক্যালি আমি যে শর্ট সাজেশন পোস্ট করেছিলাম সেখানটা যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলেছিলাম, সেখান থেকে একটা প্রশ্ন বলে দিয়েছিলাম। তুমি যদি সেটাও অ্যাপ্লাই করো বা সেটাও যদি ফলো করো, ওখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের জন্য একটুখানি খাটতে হয়, এবং 5 মার্কসের জন্য কিছু প্ল্যানিং আমি বলে দিয়েছি, সাজেশনের সময় বলে দিয়েছি, এবং আমি ক্লাসে অনলাইন ক্লাসেও বলি আমি। এবার হচ্ছে কি তোমাদের প্রোজের ক্ষেত্রে আসি। তোমাদের টোটাল 5টা প্রোজ আছে। তো 5টা প্রোজ বলতে গেলে 5টা থেকেই তোমাদের 15 মার্কসের 5টা প্রশ্ন আসবে, ঠিক আছে। লিখতে হবে কিন্তু 3টে। তো তুমি যদি যে কোনো 3টে প্রোজ করে যাও বা যে কোনো 3টে গল্প করে যাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, সব কটা না করলেও চলবে। বাট যখন যেহেতু টাইম দিয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি চেষ্টা করবে প্রত্যেক কটা প্রোজ থেকে ম্যাক্সিমাম ভালো করে প্রিপারেশনস নেওয়া, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার একটা মার্কস উঠে থাকবে। যত সেমিস্টার এগাবে তোমাদের কিন্তু মার্কস কমে থাকবে। সেক্ষেত্রে তুমি যদি ইনিশিয়াল সেমিস্টারগুলোতে মার্কস বাড়িয়ে রাখো, তাহলে কিন্তু তোমার অনেকটা লাভ হবে, সেটা এমএ ভর্তি হওয়ার ক্ষেত্রে বা স্কলারশিপের ক্ষেত্রে, সেটা কিন্তু মাথায় রাখবে। তো বেসিক্যালি 3টে 15 মার্কসের প্রশ্ন তোমাদের লিখতে হবে, পাশে থেকে আসবে। তুমি যে কোনো 3টে প্রোজ প্ল্যানিং করতে পারো তোমার ইচ্ছা মতো। এবং 5 মার্কসের কিন্তু টোটাল সবকটা থেকেই 5 মার্কসের প্রশ্ন দেবে, তোমাদের কিন্তু 2টো করতে হয় বেসিক্যালি, 2টো কি 3টে করতে হয় বেসিক্যালি। তো ভুলে গেছি আমি। এবার চলো সাজেশনটা দেখে নিই। এবং তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম, যে হচ্ছে কি যে আমার প্রিভিয়াস কোনো ইয়ারে
মক টেস্ট ফেলিয়ার হয়নি, মানে মক টেস্ট হচ্ছে কোনোবার ফ্লপ হয়নি, অ্যান্ড আমি কোনোবারই হচ্ছে কি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভুল সাজেশন পোস্ট করিনি। সেটার কাইন্ড অফ অ্যাডভান্টেজ। এবং তোমাদের আমি যখন ফার্স্ট 2025 সেকেন্ড সেমিস্টারে সাজেশন ভিডিও পোস্ট করছিলাম ডিএসসি 2, এই কোশ্চেনগুলো দেওয়ার সময় বলেছিলাম যে এই কোশ্চেনগুলো ইউটিউব চলবে, তো তুমি পরবর্তীগুলো দেখতেও পারো। এনিওয়েজ, তোমাদের সেকেন্ড সেমিস্টার 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, রাইট এ ব্রিফ এসে অন দ্য ইম্পর্টেন্স অন দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য উইমেন নোভেলিস্ট অফ ভিক্টর অ্যান্ড ফিডোট উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর উইমেন নোভেলিস্ট। এবার দিতে পারে বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য ভিক্টর উইমেন নোভেলিস্ট উইথ রেফারেন্স টু এনি টু অফ দ্য নোভেলিস্ট, বা বলতে পারে ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার্স। এবার এই নোটসটা কাদেরকে নিয়ে লিখবে বা কাদেরকে নিয়ে প্রিপেয়ার করলে ভালো হয়, যাতে তোমার 5 মার্কসের এক্সট্রা প্রশ্ন করতে না হয়। তুমি যদি যাদেরকে নিয়ে লিখে দিয়েছি এখানটায় সমস্তদেরকে নিয়ে লেখো, তাহলে কিন্তু তোমার আর 5 মার্কসের এক্সট্রা প্রশ্ন করতে হয় না, একটা সলিড নোটস হবে। তার কারণ যাদেরকে এখানটায় মেনশনস করা আছে সবাই 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বোঝা গেছে? এবং এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর জন্য। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, রাইট এ ব্রিফ নোট অন দ্য ইংলিশ এসাইজ অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। নেক্সট আসতে পারে ঘুরিয়ে, রাইট এ নোট অন দ্য ইংলিশ প্রোজ পার্সোনাল এসে অন দ্য অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল এমফাসাইজ অন any two essays of your choice, বা বলতে পারে give an account of non-fiction prose of the romantic period with special reference to any two essays। তো এই নোটসটা কাদেরকে নিয়ে লিখবে? চার্লস ল্যাম্বকে নিয়ে লিখবে, স্যামুয়েল টেলর কোলরিজকে নিয়ে লিখবে, ওয়াল্টার স্কটকে নিয়ে লিখবে, জেন অস্টিনকে নিয়ে লিখবে। তার কারণ চার্লস ল্যাম্বের এসে অফ এলিয়াটা 5 মার্কস ইম্পর্টেন্ট, স্যামুয়েল টেলর কোলরিজ বায়োগ্রাফি লিটারেরি কাইন্ড অফ ইম্পর্টেন্ট ফর 5 মার্কস, ওয়াল্টার স্কট 5 মার্কস ইম্পর্টেন্ট, জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস হচ্ছে কি 5 মার্কস ইম্পর্টেন্ট। এবার নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, রাইট এ নোট অন ভার্জিনিয়া উলফ অর জেমস জয়েস অ্যাজ এ মডার্ন নোভেলিস্ট। এবার তোমাদেরকে প্রশ্নটা ঘুরে আসতে পারে, মডার্ন নোভেলিস্ট মিনস হচ্ছে কি 20th সেঞ্চুরি, ঠিক আছে? তোমার যদি মডার্ন নোভেলিস্ট না দিয়ে বলা হচ্ছে কি 20th সেঞ্চুরি নোভেলিস্ট, একই কিন্তু প্রশ্ন হবে। প্রশ্নটা ঘুরে আসে যে রাইট অ্যান এসে অন দ্য মডার্ন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর রাইটার। এটা কিন্তু ঘুরে ফিরে আসবে মডার্ন এজের যে কোশ্চেনটা ঘুরে ফিরে আসে। তো হয়তো এখানটা ভার্জিনিয়া উলফ বা জেমস জয়েসকে ডিরেক্টলি দিতে পারে, আদারওয়াইজ প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে এইভাবে। এবং এই নোটসটা কীভাবে বানাবে দেখো, কাদের কিনে লিখবে, ইউলিসিস কিনে নোটসের মধ্যে রাখবে, জোসেফ কনরাডকে নোটসের মধ্যে রাখবে। তার কারণ ইউলিসিসে মানে জেমস জয়েস কাইন্ড অফ ইম্পর্টেন্ট ফর 5 মার্কস, এবং জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস ফর 5 মার্কস ইজ ইম্পর্টেন্ট। এই তিনটে প্রশ্ন করলে এনাফ ফর 15 মার্কস ডিএসসি 2 ইংলিশ অনার্সের ক্ষেত্রে। কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি আমি, 4 অবধি করলে ভালো হয়, বাট এই অবধি করলে হয়ে যাবে তোমাদের। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ পিরিয়ডিক্যাল এসে ডিউরিং দ্য 18th সেঞ্চুরি। এবার তুমি এটা করে নিলে, এই অ্যান্সারটা করে নিলে অনেকগুলো 5 মার্কসের প্রশ্ন তোমার কভার হয়ে যাবে। কোন কোন? জোসেফ অ্যাডিসনের হচ্ছে কি স্পেকটেটর 5 মার্কসের জন্য কভার হয়ে যাবে, রিচার্ড স্টিলের হচ্ছে কি টেটলার 5 মার্কসের জন্য কভার হয়ে যাবে। তো এই অবধি করলেও হয়ে যাবে তোমাদের, একটা 15 মার্কসের প্রশ্ন মাস্ট কমন পেয়ে যাবে, আর তিনটে কমন পেয়ে যেতে পারো, তার জন্য কোনো ব্যাপার না। আমার সাজেশন মক টেস্ট ওরকমভাবে আসে। এবার আসি হচ্ছে কি তোমাদের ফর 5 মার্কস, 5 মার্কসের ক্ষেত্রে বলবো এই প্রশ্নটা করে নিতে। এটা কাইন্ড অফ একটা প্রশ্ন নয়, এটা কোনো একটা পার্টিকুলার এজকে পুরোভাবে ডিফাইন করা, যে একটা এজ থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন আসে যে ব্রিফলি ডিসকাস এনি ওয়ান এপিসোডের নোভেল অফ 18th সেঞ্চুরি। তো একটা এপিসোডের নোভেলের উপরে ডিসকাস করতে দিতে পারে। এবার একটা এপিসোডের নোভেল হচ্ছে কি তোমার প্যামেলা কে লিখেছে? রিচার্ডসন। তো একটা প্রশ্ন করে নিলে এতগুলো হয়ে যাবে। এমনভাবে প্ল্যানিং তুমি কোথাও দুনিয়ার পাবে না। এটা কাইন্ড অফ ফের দেওয়া আছে স্টুডেন্টের জন্য, বাট আমি তোমাদের বলে দিই। যাই হোক, অ্যাজ দ্য ইম্পর্টেন্স অফ হেনরি ফিল্ডিং, এটাও কিন্তু ফর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। হেনরি ফিল্ডিংয়ের কন্টেক্সটা বা 15 মার্কসের জন্য এমডিসিদের বা মাইনরদের দিতে পারে। নেক্সট হচ্ছে কি রাইট এ শর্ট এসে অন দ্য রাইজ অফ নোভেল ইন দ্য 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান নোভেলিস্ট। এবার এখানটায় ডেনিয়েল ডিফো বা ডিফো বলে অনেকে, রবিনসন ক্রুসো ফর 5 মার্কসের ইম্পর্টেন্ট, ওয়াল্টার স্কটটা বললাম আমি আগে। এবার হচ্ছে কি নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা স্ট্রিম অফ কনসিয়াসনেস। তো স্ট্রিম অফ কনসিয়াসনেসের বলতে পারো তুমি ক্যাথরিন ম্যান্সফিল্ড। তো এটাও কিন্তু ফর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ক্যাথরিন ম্যান্সফিল্ড না দিলে তোমাদের স্ট্রিম অফ কনসিয়াসনেস দিতে পারে, বা বলতে পারে ক্যাথরিন ম্যান্সফিল্ডের লেখাগুলো দিতে পারে, যেমন ব্লেস, ডলস হাউস, লিউডস, এরকম কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো একটাই মাস্টার নোট বানিয়ে নেবে স্ট্রিম অফ কনসিয়াসনেস বা ক্যাথরিন ম্যান্সফিল্ড, যাতে তোমার সবগুলো হয়ে যায়। সেম 18th সেঞ্চুরিটাকে মাস্টার নোট বানিয়ে নেবে, তাহলে অনেকগুলো 5 মার্কস তোমার কভার হয়ে যাবে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 5 মার্কস, জোনাথন সুইফটের কিন্তু এইটা 5 মার্কস ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি এখান থেকেও তিনটে করলে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, বেসিক্যালি এর মধ্যে তুমি পেয়ে যাবে 5 মার্কসের জন্য, ঠিক আছে? আর পারলে একটাও করতে পারো, এখান থেকেও পেয়ে যেতে পারো। এবার চলো হচ্ছে কি যে প্রোজগুলোর ক্ষেত্রে আসি।
প্রোজগুলোর ক্ষেত্রে আমি শর্ট সাজেশনে কিছু কোশ্চেন্স মার্চ করে দিয়েছিলাম, তুমি শর্ট সাজেশনে ফলো করতে পারো, যেহেতু অনেকটা টাইম দিয়েছে আমি কিছু কোশ্চেন্স ইলাবোরেট করে দিয়ে দিয়েছি। তো তুমি হচ্ছে কি শর্ট সাজেশন ফলো করতে পারো বা এই সাজেশনে ফলো করতে পারো, যেটা একটুখানি বেশি মার্কস পেতে চাইছো তোমরা যেমনভাবে দিয়েছি আমি এই ভিডিওতে ঠিক তেমনভাবে ফলো করতে পারো, তাহলে কিন্তু অনেকটা মার্কস বেশি পাবে। আদারওয়াইজ যারা একটুখানি মোটামুটি 60-70% মার্কস পেয়ে পাস করতে চাইছো, শর্ট সাজেশন দেখতে পারো, প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। সো প্রথমে আসে অফিস স্টাডিজ। অফিস স্টাডিজে প্রথমে 2024 প্রশ্ন দেখে নাও, এই প্রশ্নটা এসছে, এটা আসবে না, এটা আসলে এমডিসি বা মাইনসে দিতে পারে, তোমাদের দেবে না। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি অফিস স্টাডিজ থেকে এই প্রশ্নটা, ক্রিটিক্যালি অ্যানালাইজ অফিস স্টাডিজ টু ব্রিং আউট দ্য ভেকেন্স কোয়ালিটি অ্যাজ অ্যান এসাইস্ট, বা বলতে পারে ডিসকাস ভেকেন অ্যাজ অ্যান এসাইস্ট উইথ রেফারেন্স টু অফিস স্টাডিজ, বা বলতে পারে কমেন্ট অন বেকন স্টাইল ইন দ্য এসে অফ অফিস স্টাডিজ, বা বলতে পারে ফ্রান্সিস বেকন is called the father of modern essays, critically comment on how office studies justifies it, বা বলতে পারে critical examine Bacon's prescribed essays with particular reference to their style and content. নেক্সট এই প্রশ্নটাকে ঘুরিয়ে একটা লাইন তুলে প্রশ্ন দেয়, যেটা আমি তোমাদের প্রথম থেকে বলে আসছিলাম যে 15 মার্কসের প্রশ্নগুলো করে নিলে 5 মার্কসের প্রশ্ন আর করতে হয় না, বেসিক্যালি দেখে রাখার জন্য দিয়েছিলাম, বাট আমি একজন করে দিয়েছি যেহেতু ফুল সেশন ভিডিও পোস্ট করছি। তো এটাকে না দিয়ে এই প্রশ্নগুলো না দিয়ে ডিরেক্টলি লাইন তুলে পর্যন্ত প্রশ্ন দিতে পারে, তো দেখে রাখবে একই অ্যান্সার। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো করতে পারো, বা এই দুটোর কিন্তু কাইন্ড অফ অ্যান্সার্সের মধ্যে 90% সেম, তো সেই ক্ষেত্রে তুমি যদি একটা করো অফিস থেকে ওপরের একেরটা বা দুয়েরটা তোমার কিন্তু হয়ে যাবে, দুটো সেপারেটলি না করলেও চলবে, যারা পড়তে চাইছে দুটো করতে পারো, আদারওয়াইজ বাদ দাও। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার অ্যানালাইজ দ্য এসে অফিস স্টাডিজ অ্যান্ড শো ইট ইজ ডিস্টিংটিভ ফিচার্স, বা বলতে পারেন ইজ এসে অফিস স্টাডিজ ডাজ ভেকেন ভ্যালু স্টাডি ফর ইট ইজ ওন সেক অর ফর প্র্যাকটিক্যাল ইউজ, বা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অফিস স্টাডিজ, অফিস স্টাডিজ বা স্টাডিজের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী সেগুলো দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। ফিচার্স মিনিস একই ব্যাপার। নেক্সট বলতে পারে হাউ ডাজ বেকন ব্যালেন্স স্টাডিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশনস ফর প্র্যাকটিক্যাল উইজডম, এবার দিতে পারে, বা কিছু লাইন তুলে দিয়ে দেয়, বা বলতে পারে দেখো কয়েকটা লাইন যেগুলো ইম্পর্টেন্ট ফর 5 মার্কসের জন্য সেগুলো কিন্তু আমি অ্যাড জয়েন করে দিয়েছি, এগুলো কিন্তু 15 মার্কসের জন্য ঘুরে ফিরে দিতে পারে। আর একটা প্রশ্ন দেয় হোয়াট পারপাস অ্যান্ড বেনিফিটস অফ স্টাডিজ ডাজ বেকন ডিসক্রাইব ইন অফিস স্টাডিজ, ঠিক আছে। তো এই দুটো প্রশ্ন করলে হুইচ ইজ ভেরি এনাফ, যদি করতে পারো খুবই ভালো হয়, তাহলে একটা করলেও সমস্যা নেই। নেক্সট 5 মার্কসের জন্য এগুলো দেখে রাখতে পারো, 5 মার্কসের জন্য আর সেপারেটলি করতে হবে না, যদি এই দুটো প্রশ্ন করে নাও বা একটা করে নিলেও যদি আমার নোটস পড়ো তাহলে সব কটা কোটেড লাইনের এক্সপ্লেনেশন সহ একটা 15 মার্কসের প্রশ্ন তুমি পেয়ে যাবে, সেক্ষেত্রে তোমার অনেকটা সুবিধা। এবার আসে হচ্ছে কি ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেন দেখো কি এসেছে তোমাদের 2024 প্রশ্ন, যে চার্লস ল্যাম্ব অ্যাজ অ্যান এসএস এসেছিল, ঠিক আছে, তোমাদের 2024 এসেছিল এটা। তো এবার 2025 জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি ডিসকাস চার্লস ল্যাম্ব অ্যাজ অ্যান রোম্যান্টিক এসেস্ট, এটা কিন্তু অ্যাজ অ্যান এসেস্ট এসছে, তোমাদের রোম্যান্টিকের কনটেক্সটে দিতে পারে, বা বলতে পারে ডিসকাস ল্যাম্বস ইউজ অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ড্রিম চিলড্রেন এ রেফারি, এবার দিতে পারে, বা বলতে পারে কনসিডার ড্রিম চিলড্রেন এ রেফারি অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে। তো বেসিক্যালি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, যেমনভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে সেটা কিন্তু এখানটা মেনশন করা আছে তোমাদের সুবিধার জন্য, দেখে রাখবে এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু একটা তোমরা পাবে, প্রশ্ন ঘুরে আসতে পারে, ওই জন্য অর হিসেবে রেখে দিয়েছি। বা তোমাদের আর্ট অফ ক্যারেক্টারাইজেশন দিতে পারে, বা বলতে পারে হচ্ছে কি যে ড্রিম চিলড্রেন অ্যাজ এ পার্সোনাল এসে, বা হচ্ছে কি টাইটেলটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি যদি শর্ট নোটস দেখো বা শর্ট সাজেশন দেখো দেখবে দুটোকে অ্যাডজয়েন করে দিয়েছে, তো একটা করলে হবে অ্যাডজয়েন করে, আদারওয়াইজ সেপারেটলি করলে ভালো হয় একটু। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে কমেন্ট on the use of humor and pathos in the Dream Children a referee, বা বলতে পারে কমেন্ট অন দ্য চার্লস ল্যাম্ব লিরিক্যাল প্রোজ স্টাইল অ্যাজ এভিডেন্ট ইন ড্রিম চিলড্রেন, বা বলতে পারে ক্রিটিক্যালি কমেন্ট অন existence of playful of serious elements in the essays of Charles Lamb, a special reference to Dream Children, বা বলতে পারে how does Lamb mix reality and imagination in Dream Children। ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন দেয়, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন দেখে রাখবে, আমার কিন্তু অর প্রশ্ন থেকেও ডিরেক্টলি প্রশ্ন কমন পড়ে যায়। নেক্সট 5 মার্কস যদি তুমি এটা দেখে রাখতে পারো, আমি আর বলছি না, যারা দেখে রাখতে পারো এখান থেকে 5 মার্কসের জন্য পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি ঝুম্পা লাহিড়ির হচ্ছে কি টেম্পোরারি ম্যাটার। টেম্পোরারি ম্যাটারে 2024 এসেছিল হচ্ছে কি থিম অফ গ্রিফ অ্যান্ড লস। তো তোমাদের পরীক্ষাতে মানে অনার্সদের এসেছিল থিম অফ গ্রিফ অ্যান্ড লস, এবং এমডিসির নাকি মাইনরদের শুধু গ্রিফ দিয়েছিল, থিম অফ গ্রিফ। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু থিম অফ গ্রিফটাও কাইন্ড অফ ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি এখান থেকেও এই প্রশ্নটা করলে হয়ে যাবে, দুটো করলে কাইন্ড অফ করতে পারো। প্রথম প্রশ্ন কি এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য স্টোরি এই টেম্পোরারি ম্যাটার, বা অ্যাসেস এ টেম্পোরারি ম্যাটার অ্যাজ এ শর্ট স্টোরি, বা বলতে পারে হচ্ছে কি ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইউজ অফ আইরনি এ টেম্পোরারি ম্যাটার,
বা বলতে পারে সিম্বলিজম কী কী ইউজ করা হয়েছে, লাইট অ্যান্ড ডার্কনেসের যে কনটেক্সটটা, এবং লাইট অ্যান্ড ডার্কনেসের যে সিম্বলিজমের কনটেক্সট সেটা কিন্তু ঘুরেও দিতে পারে, যে সিম্বলিজম অফ ব্ল্যাক আউট, তো ব্ল্যাক আউট দ্যাট মিনস হচ্ছে কি যে লাইট অ্যান্ড ডার্কনেসের কনটেক্সট, বা এন্ডিং দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা থিম অফ গ্রিফও দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, তো একটা করলেই কাইন্ড অফ তোমাদের হয়ে যাবে, সেপারেটলি না করে চলবে। একটা এক্সট্রা প্রশ্ন ধরতে পারো এটা, হাউ হ্যাজ দ্য রাইটার পোর্ট্রেড দ্য ক্যারেক্টার অফ শাবা in a temporary matter, বা বলতে পারে significance of the confessional game initiated by Shobha, explore the theme of the communication and the isolation in story, বা বলতে পারে discuss a temporary matter as the interactions between the active women and the passive man। ঘুরে ফিরে কিন্তু দেয় প্রশ্নটা, এটাও কাইন্ড অফ ইম্পর্টেন্ট, যারা একটুখানি বেশি মার্কস পেতে চাইছে দুটোই করে রাখতে পারো, ভাইয়ের হবে। নেক্সট আছে হচ্ছে কি যে অ্যারাবি থেকে তোমাদের টাইটেলটা দিয়েছে 2024-এর জন্য, এবছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, adolescence context. So how Joyce Aravi is a study of adolescence, একটা প্রশ্ন ঘুরিয়ে দেয়, discuss the Aravi as a short story, বা বলতে পারে consider Aravi as a coming age of story, বা বলতে পারে Aravi is a story on the movement from innocence to knowledge, বা innocence to experience কিন্তু ঘুরে ফিরে দেয়, বা বলতে পারে describe the boy narrator's adolescent experience in the James Joyce Aravi, বা বলতে পারে critically describe the boy's journey to Aravi, what effect did it produce on his mind, বা বলতে পারে সিম্বলিজমের কনটেক্সটটা বা ন্যারেটিভ ক্যারেক্টার, ঘুরে ফিরে দিতে পারে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অ্যারাবি থেকে এই প্রশ্নটা। নেক্সট একটা প্রশ্ন থিম দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাকে বলতে পারে যে অ্যারাবি এ পেন পিকচার অফ পেন কাইন্ড অফ পেন পিকচার, বা ডাবলিন লাইফের যে কনটেক্সট সেটা দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা এটা দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা ম্যাঙ্গান যে সিস্টার যে কনটেক্সটটা রয়েছে সেটা দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। তো বলতে গেলে প্রত্যেক কটা অল্প সময় দেখে রাখবে, তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট আসি হচ্ছে কি তোমার শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে। শুটিং অ্যান্ড এলিফেন্টে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন 2024-এ পোস্ট এই প্রশ্নটা চলে এসেছিলো 2024-এ, সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা আর করতে হবে না এই বছরের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে এই প্রশ্নটা, থিম অফ এম্পেরিয়ালিজমের কনটেক্সটটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা বলতে পারে ডিসকাস অরওয়েল থটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার ইন শুটিং অ্যান্ড এলিফেন্ট। নেক্সট বলতে পারে টাইটেল ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট বলতে পারে শুটিংয়ের যে এপিসোডটা সেই কনটেক্সটটা, বা ন্যারেটিভ টেকনিকটা, বা হচ্ছে কি যে এলিফেন্ট সিম্বলাইজ কীভাবে করা হয়েছে, হোয়াট ডাজ দ্য এলিফেন্ট সিম্বলাইজ, এবার কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। এখান থেকেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। একদম প্রত্যেক কটা নর্মালি হচ্ছে কি যে কোশ্চেন্সের মানে প্রত্যেক কটা প্রোজের ফার্স্ট কোশ্চেন্সটা সবার আগে করবে, এবং সেটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর জন্য, সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সের কথা বলছি। এবার নেক্সট আরেকটা প্রশ্ন, এটা অনেকভাবে ঘুরিয়ে ফিরে আসে, তোমার যাতে প্রবলেম ক্রিয়েট না হয় আমি প্রত্যেক কটা প্রশ্ন এখানটা মেনশনস করে দিয়েছি, দেখে নিও, ঠিক আছে। ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু কাজে লাগবে। এবার আসছে হচ্ছে কি তোমাদের আচ্ছা তাহলে কমপ্লিট সাজেশনস, সরি, তো তোমার ইচ্ছা মতো তুমি হচ্ছে কি যে কোনো তিনটে হচ্ছে কি যে প্রোজ বা গল্প ঠিক করো, সেই তিনটের দুটো করে প্রশ্ন কমপ্লিট করে নাও, এবং চেষ্টা করবে যে পুজোর মধ্যে একটু আধটু করে পড়ার, এবং হচ্ছে কি যে বা 3-4 দিন অন্তর অন্তর হচ্ছে কি যে মোটামুটি একটা রাখবে যাতে প্র্যাকটিস করতে পারো। যদি তুমি প্র্যাকটিস না রাখো, যদি একেবারে ছেড়ে দাও, তোমার কিন্তু ওই টাইমটাতে পরীক্ষার সময় কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হবে। এই কারণের জন্য পুজোর পরে পরীক্ষা তাই বলে তুমি ঘুরে বেড়াবে ওটা কিন্তু করবে না, আদার্স কিন্তু অনেকটান তো প্রবলেম ফেস করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, তোমাদের কিন্তু ভাইটাল একটা পেপার আছে সেক পেপার, সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সে সব থেকে বেশি সাপ্লিপা হচ্ছে কি সেক পেপারে, তার কারণ সেক পেপারের 3টে ভাইটাল পোর্শন আছে, সাবস্টেন্স, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড হচ্ছে কি যে এসে তো খুব একটা কমন আসে না, যেটা আমি দিই দেন আমি সব থেকে বেশি কেমন দিই, এবং আমি বলি যে কেমন আসে না বেসিক্যালি। এসের ক্ষেত্রে বড়টা মুশকিল, বাট আমি যে কবার সাজেশন দিয়েছি তোমাদের ওই পেপারটার ক্ষেত্রে এসে কেমন চলে এসেছে। গোটা পৃথিবীতে ক্যালকাটা ইউনিভার্সিটি যারা পড়ায় কোনো এসে কোনোবারই কেমন আছে না, আমি যে কটা দিই মোটামুটি পড়ে যায়। এবার এসে মোটামুটি আমি 4-5টা মতো দেবো, সেই 4-5টা করলেই কাইন্ড অফ ইনাফ। এবার তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং হচ্ছে কি সাবস্টেন্স এই দুটো ভালো করে শিখে নাও, আদারওয়াইজ কিন্তু সাপ্লি পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা থার্ড সেমিস্টারে পড়তে চাও তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।